হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার ইউটিউব। তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো তাপের ঘটনা সমূহ, তাপের প্রসারণ, কি করে প্রসারণ হয়, কঠিন, তরল এবং গ্যাসীয় সমস্ত পদার্থেরই একটা প্রসারণ হয় তাপ পেলে, তা সেটা কিভাবে হয়, কেন হয়, এই সমস্ত বিষয় আজকে আমরা দেখবো। ক্লাস 10-এর টপিক থার্মাল ফিনোমেনা। তো যাই হোক, প্রথমে যেটা পড়বো যে প্রথমে একটা ভিডিও দেখে নিই। যে তাপের প্রসারণ, প্রথম টপিকটা আছে আমাদের বইয়ে তাপের প্রসারণ। এবার তাপের প্রসারণ বইয়ে লেখা আছে বলেই যে পড়বো এটা কিন্তু একদমই না। দেখবো, চোখে বিশ্বাস করব, তারপর পড়বো। এই ভিডিওটা ওর জন্যই দেওয়া আছে যাতে বোঝার সুবিধা হয়। এই যে এখানে মোমবাতিটা জ্বালানো হলো, এটা একটা যে বল ঝুলছে, এটা হচ্ছে একটা মেটাল বল। মোমবাতিটা জ্বালানো হলো, এবার মেটাল বলটাকে এখানে হিট করা হবে। তার আগে দেখা গেল যে এই বলটা যদি একদম প্রথমটা দেখি, এই যে এই যে মেটাল বলটা খুব আরামে এই যে যে ডিস্ক মতো যে জিনিসটা আছে ওটার ভেতর কিন্তু ঢুকে গেল এবং বেরিয়ে গেল। এইবার আমরা লাইটার দিয়ে এটা মোমবাতিটা জ্বালালাম। এবার আমরা এটাকে হিট করছি, মেটাল বলটাকে আমরা হিট করছি। হিট করার পরে যে ঢুকাতে গেলাম এই যে আটকে যাচ্ছে। এটাই হলো মেন ব্যাপার, এই যে আটকে যাচ্ছে। হিট করলাম, হিট করার পরে যে এটার মধ্যে ঢুকাতে গেলাম আটকে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে প্রথমে যখন আমরা হিট না করা অবস্থায় মেটাল বলটাকে ওই ডিস্কের ভেতরে ঢুকাতে গেলাম, তখন সেটা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো কিছু আটকাচ্ছে না। কিন্তু যেই আমরা হিট করলাম, মোমবাতি ক্যান্ডেলটা ধরিয়ে ওটার মাধ্যমে যে আমরা এটাকে হিট করলাম, সেই তারপরে কিন্তু এটার ভেতরে ঢুকতে পারছে না। তাহলে এটা কিন্তু কোনো ম্যাজিক না যে এটা আমরা ছোট করে দিয়েছি বা বড় করে দিয়েছি, সেটা না। এই যে হিট হলো, হিট হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু বড় হয়ে গেল, অর্থাৎ এটার প্রসারণ হলো। এইটাকে বলে তাপীয় প্রসারণ। এই যে তাপ প্রয়োগের ফলে জিনিসটা যে প্রসারিত হলো, এটাই হচ্ছে তাপীয় প্রসারণ, এবং এই সম্বন্ধেই আমরা আজকে পড়বো। এর পরের মধ্যে জিনিসটা দেখো। আচ্ছা, এইবার একটা লিকুইড, এটা জাস্ট মানে সবুজ রঙের বলে যে অন্য কিছু সেটা কিছু না, একদম প্লেন একটা লিকুইড, একটা ঠান্ডা কোনো লিকুইড। সেটা তুমি ফ্রিজের জল বলতে পারো। এরা লিকুইডে যে চুবানো হলো, তখন দেখো এই হিটটা কিন্তু সমস্তটা বার করে দিল, তখন এটা আরামসে ঢুকে যাচ্ছে। মানে কি, একটা নর্মাল বল যেই আমরা হিট করলাম তখন সেটা প্রসারিত হলো, বড় হয়ে গেল। আর তারপর যেই আবার একটা ঠান্ডা জলে বা ঠান্ডা কোনো লিকুইডে আমরা দিলাম, ওটা কি হলো, ঠান্ডা হয়ে গেল, তাপটা ট্রান্সফার হয়ে ঠান্ডা হয়ে গেল। তখন আবার ওটা কিন্তু তার আগের যে সাইজটা, সেই সাইজটা সেটা চলে আসলো। তাহলে প্রথমে ছিল এরকম সাইজ, যে হিট করলাম সেটা হয়ে গেল বড় এরকম সাইজ। আবার যে ওটাকে ঠান্ডা করলাম আবার সেই সংকুচিত হয়ে গেল, বা আগের যে পরিমাপ, আগের যে আকার, সেই আকারটাতে সে চলে আসলো। এই যে এই ভিডিওটার ফলে আমরা কিন্তু এবার বিশ্বাস করে নিতে পারি যে হ্যাঁ, তাপীয় প্রসারণ হয়, তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারিত হয়। আর যদি কঠিন ছাড়া তরল এবং গ্যাসীয় বলি, সেটা তো আমরা পরের ভিডিওতে দেখবই, যে কি করে তাপ প্রয়োগের ফলে তরল এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ হচ্ছে। তাছাড়াও গ্যাসের চ্যাপ্টারের, হ্যাঁ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওইখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, বিভিন্ন রকম প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, তাপ প্রয়োগের ফলে গ্যাসেরও মলিকুল ছোটাছুটি করে, ফলে গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়। এখানে আমরা দেখলাম কঠিন পদার্থেরও প্রসারণ হয় তাপ প্রয়োগের ফলে। আচ্ছা, এরপর হচ্ছে তাপীয় প্রসারণ, যে ব্যাপারটা কাকে বলে, কি বৃত্তান্ত, এটা পড়বো। তো বলছে পদার্থকে পদার্থকে ওকে পদার্থকে উত্তপ্ত করলে তার প্রসারণ ঘটে, একে পদার্থের তাপীয় প্রসারণ বলে। একদম বেসিক সেন্স। এই যে তাপ প্রয়োগ করলাম যার জন্য পদার্থটার প্রসারণ হলো, এটাকে বলছে তাপীয় প্রসারণ। তারপর কি বলছে, বলছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সবচেয়ে কম, তরলের বেশি, গ্যাসের সবচেয়ে বেশি। আচ্ছা, এই জিনিসটা নোট করো যে কঠিন পদার্থ তাপীয় প্রসারণ কম, তারপরে তরলের বেশি, তারপরে গ্যাসের বেশি। মানে ওই যে একটা বল, ওই বলটাকে যে আমরা গরম করলাম, গরম করার ফলে ওটা যতটা না বড় হলো, যদি ওই পরিমাণের বা ওই আয়তনের কোনো লিকুইডকে আমরা গরম করতাম, তার থেকে বেশি আরো আয়তনে বৃদ্ধি হতো। বা ওই পরিমাণে যদি কোনো গ্যাসকে আমরা গরম করতাম, তাহলে পরে আরো সেটা বৃদ্ধি হতো, তাই তো? মানে যত তাপ প্রয়োগ করবো, যে লিমিটে একই তাপ প্রয়োগ করুন, দেখা গেলো একটা কঠিন দেখা গেলো ওই বলটা, মেটালের একটা বলকে আমরা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উষ্ণতা দিলাম, গরম হলো, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে গেল। ও যতটা না বড় হবে,
যদি গ্যাসীয় কোনো পদার্থকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে বাড়ায় তাহলে তার থেকে বেশি বড় হবে। আর নিচের লাইনে আর একটা নোট কি আছে, একই উষ্ণতা পরিবর্তনে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। হ্যাঁ, কঠিন পদার্থ তো দেখলাম যে তাপ প্রয়োগে বড় হয়, আর এটাও জানলাম যে তরল পদার্থের তাপ প্রয়োগে আরো বেশি বড় হয়, আর গ্যাসের যদি তাপ প্রয়োগ করি গ্যাসেতে তাহলে গ্যাস সেটা আরো বড় হয়। কিন্তু সব তরল পদার্থ যে একই রকম বাড়বে তার কোনো মানে নেই, এবং সব কঠিন পদার্থ যে যে তাপ প্রয়োগ করবো সেই অনুযায়ী যে বাড়বে সেটার কোনো মানে নেই। দেখা গেলো কাঠকে আমরা হিট করলাম, কাঠ হয়তো বাড়লোই না বা খুব অল্প পরিমাণে বাড়লো, সে তুলনায় সোনাকে গরম করলাম, সোনা হয়তো আর একটু বেশি বাড়লো, কপারকে গরম করলাম, কপার হয়তো আরো বেশি প্রসারিত হলো, আর লোহাকে গরম করলে লোহা হয়তো আরো বেশি প্রসারিত হলো। এরকম বিভিন্ন মেটালের নিজস্ব একটা লিমিট আছে। আমরা যখন পড়াশোনা করি আমাদের একটা লিমিটেশন আছে, তো না আমরা কতটা পড়া মাথায় ধরে রাখতে পারবো একদিনে, তো এদেরও কঠিন পদার্থরা এক একটা লিমিট আছে যে নির্দিষ্ট তাপ প্রয়োগ করলে এরা কতটা পরিমাণ প্রসারিত হতে পারে বা কমন ভাষায় বড় হতে পারে। যে কমপ্লেন খাওয়ালাম আর বড় করলাম সেটা করলে হবে না। আচ্ছা আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে দ্বিধাতক পাত। দ্বিধাতক পাত হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। খুব ছোট আকারে হয়তো 1 লাইন বা 2 লাইনে বইয়ে টেক্সট বই দেওয়া আছে, কিন্তু প্রত্যেকবারই মাধ্যমিকে প্রশ্ন চলে আসে। দ্বিধাতক পাত বা ইংলিশে যাকে বলে বাইমেটালিক স্ট্রিপ। এবার বাইমেটালিক স্ট্রিপ, এতে তো আমরা বুঝতে পারছি একটা স্ট্রিপ বলে একটা কিছু আছে, একটা স্ট্রিপ আছে কোনো পাতলা কাগজের মতো। আর এটাতে কি হয় আমি দেখাচ্ছি, এই যে এটা আমার কাছে চামচ আছে। তো দ্বিধাতক স্ট্রিপের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে এই দিকটা এক রকমের একটা ধাতু থাকে, আর এই দিকটা এক রকমের ধাতু থাকে, তাহলে একদিকে থাকলো একটা ধাতু আর একদিকে থাকলো অন্য একটা ধাতু, এর জন্য এটাকে দ্বিধাতক স্ট্রিপ বলা হয়, মানে বাইমেটালিক স্ট্রিপ বলা হয়। একদিকে একরকম একদিকে একরকম, দুটো ধাতু দিয়ে তৈরি। এবার এর যে তাপীয় প্রসারণে কি কাজ এবং কিভাবে কাজ করে সেটা দেখবো। বলছে দ্বিধাতক স্ট্রিপ হলো দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি একটি উপাদান যা একসাথে আবদ্ধ থাকে। বললামই যে একদিকে এ ধাতু একদিকে বি ধাতু, দুটো ধাতু থাকবে, প্রতিটি তাপীয় প্রসারণ বৈশিষ্ট্য ভিন্ন। এই লাইনটা আলাদা করে বলতে হবে না, কারণ আগের স্লাইডে আমরা দেখলাম যে কঠিন পদার্থ, বিভিন্ন কঠিন পদার্থে তাপীয় প্রসারণ বিভিন্ন হয়। তাহলে যদি এতে এই এ মেটালে যে প্রসারণটা ঘটবে বি মেটালে কি সেই প্রসারণটা ঘটবে একই তাপ বৃদ্ধিতে? একদমই না। দেখা গেল এ মেটাল বেশি প্রসারিত হলো, বি মেটাল কম প্রসারিত হলো, বিভিন্ন পদার্থে বিভিন্ন রকম প্রসারণ ঘটে। আচ্ছা, তারপরের লাইনে বলছে এর অর্থ হলো উত্তপ্ত হলে দুটি ধাতু ভিন্ন হারে প্রসারিত হয় যার ফলে স্ট্রিপটি বাড়তে থাকে। এবার কি হচ্ছে, দেখা গেলো এদিকে আছে এ ধাতু, এ ধাতুর প্রসারণ ক্ষমতা বেশি বি ধাতুর তুলনায়। এবার এ যেই বড় হবে বি তখন ছোট, বিও বড় হচ্ছে কিন্তু বি সেই হারে বড় হতে পারছে না, এ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। দেখা গেলো 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অব্দি আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এও বড় হবে বিও বড় হবে, কিন্তু বি এর তুলনায় এটা বেশি বড় হবে। ফলে এ হচ্ছে এইদিকে, এ যখন বেশি বড় হতে যাবে তখন বিকে এ প্রেসার দেবে, প্রেসার দিয়ে বড় হতে যাবে। যখন আমরা একদিকে বড় হব তখন কি করবো, আমরা প্রেসার দিয়ে তারপর এইভাবে বড় হব, ঠিক আছে। এ তখন বিকে এভাবে প্রেসার দিয়ে এইভাবে এইভাবে বড় হতে চাইবে। দেখো এই লেন্থটা দেখো বি, আর যখন আমি একে বড় করতে চাইছি তখন এরকম টান টান হচ্ছে এইরকম হয়ে যাবে। অর্থাৎ বি এর তুলনায় এর কিন্তু প্রসারণ ক্ষমতা বেশি হচ্ছে, তখন এটা কি হবে আস্তে 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 এরকম ভাবে বেঁকে যাবে। তো এই দেখো এখানে ছবিতেও দেওয়া আছে, এই যে বায়োমেটালিক স্ট্রিপ এক জায়গায় আছে নীল রঙের, এক জায়গায় আছে লাল রঙের। এবার দেখা গেল লাল রঙেরটা এখানে হিট দেওয়া হচ্ছে, এখানে এ এটা বি, এখানে দেখা যাচ্ছে বি এর প্রসারণ ক্ষমতা কি বেশি না কম, বি এর প্রসারণ ক্ষমতা বেশি, তার কারণে যে হিট দিচ্ছি বিটা বেশি বড় হচ্ছে এর তুলনায়। এ তো বড় হচ্ছে তাপের ফলে, বিও তাপের ফলে বড় হচ্ছে, কিন্তু এর তুলনায় বি বেশি বড় হচ্ছে, তার কারণে বি এর দিকটা বি এরকম করে একে বাঁকিয়ে দিচ্ছে। তার মানে কি, যে কম প্রসারিত হবে তার দিকটা বেঁকে যাবে। তার মানে এখানে এ কম প্রসারিত হচ্ছে, বি বেশি প্রসারিত হচ্ছে, বি একে ঠেলবে। এ যদি এটা হয় বি যদি এটা হয়, বি কি করবে একে এরকম ঠেলবে, এরকম যে ঠেলবে একদিকে বেঁকে যাবে। এই যে এইটা হচ্ছে দ্বিধাতক পাত, এইটা হচ্ছে দ্বিধাতক পাত, এবং তাপের ফলে দ্বিধাতকের পাতের কাজটা হয় এইরকমই। এবার দ্বিধাতক পাত কি কাজে লাগবে, মানে দ্বিধাতক পাত ঠিক আছে একটা ইয়েতে একদিকে বি একদিকে এ দুটো ধাতু দিলাম, বিভিন্ন রকম প্রসারণ হচ্ছে ঠিক আছে, কিন্তু কি কাজে লাগবে সেটা তো আগে দেখতে হবে। তো কি কাজে লাগবে পরের স্লাইডে আছে। আচ্ছা আচ্ছা, দ্বিধাতক পাত প্রথমে একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করা আছে, দেখে নিই যে কিভাবে কাজ করে দ্বিধাতক পাতটা। ওকে,
এটা হলো দ্বিধাতক পাত। এই যে যেটা দেখছো, এই যে পাতলা একটা স্ট্রাইপ, এটা হচ্ছে দ্বিধাতক পাত। আর এখানে এটা আগুন জ্বালাবে আর কি, এটা হচ্ছে আগুন জ্বালাবে। তো এনিওয়ে, এবার দেখা যাক আগুনটা জ্বালাক। হিট করছে, আচ্ছা হিট করলে যে সঙ্গে সঙ্গে এই দিকটা বেঁকে গেল। এবার প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে এটা আছে এরকম, এই যে এটা আছে এরকম, এই বাঁকলো এইদিকে, এইদিকে বাঁকলো না কেন? এ তো এইদিকেও বাঁকতে পারতো, গরম দিচ্ছে, এদিকে কেন বাঁকলো? তার কারণটা আমি বলে দিচ্ছি, যে নিচের দিকটা কি, নিচের দিকটা কম প্রসারিত হচ্ছে, উপরের দিকেরটা বেশি প্রসারিত হচ্ছে। যে বেশি প্রসারিত হয় সে, যে কম প্রসারিত হয় তাকে প্রেসার দিয়ে, ঝুঁকিয়ে প্রসারিত বেশি হয়। দেখো বোঝাই যাচ্ছে যে নিচের দিকটা কম প্রসারিত হচ্ছে, উপর দিকটা বেশি প্রসারিত হচ্ছে। তার জন্য এটা কি হচ্ছে, যে হিট দিল সেই এরকম করে নেমে যাচ্ছে। একদমই একদমই বেরিয়ে গেল। এবার কি করবো, এবার দেবে জল। এবার জল দিয়ে দেখবা যে আবার সেই একই জায়গায় ফিরে আসলো। কারণ জল দেওয়া মানে কি, ঠান্ডা হয়ে যাওয়া। যেই ঠান্ডা হবে সেই কিন্তু আগের জায়গাটাই ফিরে যাবে, আগের আকারে সে ফিরে যাবে। প্রচন্ড গরম করে দিলে একদম এই যে ওপরেরটা একদমই বেঁকে গেল। এবার দিচ্ছে জল, যেই জল দেবে দেখবা ম্যাজিকের মতো একদম টান টান হয়ে যাবে। এই যে ব্যাস, টান টান হয়ে গেল। যেই ঠান্ডা হচ্ছে সেই কিন্তু আবার আগের আকারে চলে আসলো। তাদের যে প্রসারণ ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা হারিয়ে আবার একদম বেসিক যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই ফিরে আসলো। ওকে, এবার যেটা বললাম যে ব্যবহার কি, দ্বিধাতক পাত যে বললাম, দ্বিধাতক পাত, কিন্তু দ্বিধাতক পাতের ব্যবহারটা কি? দৈনন্দিন জীবনে দ্বিধাতক পাত এবং এছাড়া যে কঠিন পদার্থের প্রসারণ ঘটছে, এর একটা ব্যবহার আছে বা এর একটা লক্ষণ দেখা যায়, সেগুলো কি দেখবো। প্রথমে হচ্ছে কাচের বোতলে ধাতুর ছিপি জোরে আটকে গেলে ছিপিটিকে উত্তপ্ত করে খোলা হয়। এবার দেখা গেল কোনো বোতল, খারাপ সেন্সে নিও না, যে কোনো বোতল, কাচের বোতল মানে যে ওইটার বোতল হয় তা না। কাচের আরো অনেক রকম বোতল হয়। তো যাই হোক, আমাদের তো অনেক স্মার্ট স্মার্ট ছেলেমেয়েরা আছে, তার দিয়ে খুলে ফেলে, সেটা না। দেখা গেলো খুব টাইট চিপিটা দেখবে, কাঁচের বোতলের চিপি সবসময় মেটালের হয়। এবার কাঁচের বোতলের চিপি যদি আটকে যায়, দাঁত দিয়ে খোলা ছাড়াও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্যাস লাইট দিয়ে একটু হিট করে নিতে হবে। যেই হিট করে গেল, তখন চিপিটা কি হবে, চিপিটা বললাম মেটালের চিপিটা আস্তে আস্তে বড় হবে। বড় হলে পরে তখন ওটা লুজ হয়ে যাবে, ওটা খুলে যাবে। এটাই বলছি, কাঁচের বোতলে ধাতুর চিপি জোরে আটকে গেলে ছিপিটিকে উত্তপ্ত করে খোলা হয়। গ্যাস লাইট ধরালাম, ছিপিটা একটু উত্তপ্ত হয়ে গেল, একটু আগুন পেয়ে গেল, তখন ওটা লুজ হয়ে গেল, ওটাকে খুলে ফেললাম। এটা একটা টেকনিক। আচ্ছা, আর যেটা ব্যাপার 2 নম্বর লেখা আছে, দেখো ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম জিনিসটা কি বোঝাচ্ছি, ফায়ার অ্যালার্মে ব্যবহৃত হয় দ্বিধাতক পাত, অর্থাৎ বাইমেটালিক স্ট্রিপ। বাইমেটালিক স্ট্রিপের যেটা বললাম, 2 রকম মেটাল থাকে। একটা বেশি উত্তপ্ত, এই একটা নির্দিষ্ট উত্তপ্তে বেশি প্রসারণ হয়, একটা কম প্রসারণ হয়। এবার কি হয়, দেখা গেল এইরকম করে থাকে স্ট্রিপটা, আর মানে ছাদে দেওয়া থাকে, মেনলি ছাদে দেওয়া আছে এরকম। আর একটা কানেক্টার ওয়্যার থেকে, মানে তার থাকে একটা, তারটা দেখা গেলো থাকলো এরকম, হ্যাঁ, এই এরকম থাকলো। এইবার ধরো দেখা গেলো ঘরটায় আগুন জ্বলে গেছে। ঘরটায় আগুন জ্বললে কি হবে, এখানে স্ট্রিপটা আছে, এটা তো বায়োমেটালিক স্ট্রিপ, এর একটা উষ্ণতা বৃদ্ধিতে এটা একটা প্রসারণ হবে। এবার এই স্ট্রিপটা এমনভাবে রাখা হয় যাতে তলার দিকে যে ধাতুটা থাকবে, যে মেটালটা থাকবে, সেই মেটালটা বেশি প্রসারিত হয় এবং ওপর দিকে মেটালটা কম প্রসারিত হয়। ফলে কি হয়, এইরকম থাকলো। এবার তলায় দেখা গেল আগুন জ্বলছে, হ্যাঁ, হিট হওয়ার ফলে কি হবে, এটা এরকম করে বেঁকে যাবে। এটা যে উপর দিকে এরকম ভাবে বেঁকবে, তখন এই যে কানেক্টিং ওয়্যারটা যেটা থাকে, সেই ওয়্যারটাতে এরকম টাচ করে যায়, আর যেই টাচ করে যায় এখান দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, হয়ে একটা অ্যালার্ম বাজে। মানে মেনলি দেখা গেল কোনো আমরা স্ট্যান্ড ফ্যান বা কোনো কিছু, বা চার্জার, ফোনের চার্জার যখন প্লাগে দিই, সুইচটা দিই, দেখা গেল হয়তো আমরা ফোনের সাথে কানেক্ট করলাম না, বা চার্জারটা একটু ছেঁড়া থাকলো, তখন কি হয়, ফোনটা চার্জ হয় না। এবার এখানেও ঠিক তাই, ইচ্ছা করে বলতে পারো চার্জারটাকে ছেঁড়া থাকে, মানে চার্জারটাই যে এরকম ছেঁড়া আছে, বলতে পারো কাটা আছে ওয়্যারটা। এবার যেই আগুনটা হলো, সেই কি হলো, এটা উত্তপ্ত হলো, এটা বেশি প্রসারিত হলো, তখন এটা আস্তে আস্তে উপরে উঠে গেল, এই যে ওয়্যারটা কানেক্ট হয়ে গেলো, অর্থাৎ চার্জারের তারটা জুড়ে গেল, তখন এইবার ফোনটা চার্জ হবে, অর্থাৎ তখন অ্যালার্মটা বাজবে টং 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 করে। অর্থাৎ অ্যালার্মের সুইচটা কিন্তু প্রথম থেকে দেওয়া থাকে, কিন্তু তারটা কানেক্ট থাকে না। তারটা কখন কানেক্ট হয়, যখন আগুন জ্বলে ঘরে, সেই আগুনের যে ধোঁয়াটা, সেই তাপটা উপরে ওঠে। মেনলি এটা ছাদে আটকানো থাকে, এই যে ছাদে যেই ধোঁয়াটা পৌঁছায়, যেই তাপটা ছাদে পৌঁছায়, তখন এটা প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে ওপরে কানেক্টিং ওয়্যারে ঠেকে যায়, তখন অ্যালার্মটা বাজে। এই হলো মেন মেকানিজম বা মেন যে সার্কিট, সেটা হলো ফায়ার অ্যালার্মের সার্কিট। যাই হোক, এত কিছু মানে বোঝানোর জন্য বললাম, এতটা লিখতে হয় না।
এইভাবে ফায়ার অ্যালার্ম দ্বিধাত্মক পাতে আগুন উত্তপ্ত হয়ে বেঁকে গিয়ে বর্তনী যুক্ত করে। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে গরুর গাড়িতে। গরুর গাড়িতে এখন প্রথম কথা দেখাই যায় না, মানে গরুর গাড়ির চাকা কি করে লোহার বের পড়ানো হয় সেটা তো পরে, মানে সেটা তো দেখতেই পাবা না আর। কিন্তু মানে গরুর গাড়ি যেখানে দেখা যায় না সেখানে গরুর গাড়ির চাকায় লোহার বের কি করে পড়ানো দেখবা, মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে গরুর গাড়ি। যাই হোক, তো গরুর গাড়িতে যখন লোহার বের পড়ানো হয় তখন বেরটাকে উত্তপ্ত করা হয়। এবার দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখা গেল এটা হলো গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির চাকা কিসের হয়? কাঠের। এবার ওটাতে লোহার বের পড়ানো হয়, মানে টায়ার যেমন থাকে না আমাদের, টায়ার বলতে চাকার মেটাল চাকার চারপাশে যে রাবার থাকে, যে টায়ারটা থাকে বা টায়ারটা থাকে সেটা তো পড়ানো হয়। তো এরকম গরুর গাড়ির চাকাতে এটা দেখা গেলো কাঠের চাকা, আর এইটা এরকম দেখা গেল লোহার বের আছে গোল, লোহার বের আছে গোল, আর এটা কাঠের চাকা। এবার ফিটিংস হতে হবে। এবার আমাদের যেমন সাইকেলের হয় কি টায়ার থাকে রাবারে, তো তখন কি ওটা ইলাস্টিসিটি আছে, ওটাতে আমরা মানে আটকে দিতে পারি। কিন্তু লোহা কি করে, লোহার তো ইলাস্টিসিটি অতটা নেই। তখন কি হয়, লোহাটাকে প্রথমে উত্তপ্ত করা হয়, দেখা গেলো একদম এরকম টাইট করে আটকাতে হবে। এবার এরকম সাইজের লোহা কাটা হলো, এরকম গোল আছে লোহা এরকম গোল। এবার এই লোহাটাকে করা হয় উত্তপ্ত, আগুনে ফেলা হলো, আগুনে ফেলে যে উত্তপ্ত করা হলো লোহার এই ডিস্কটা কিন্তু একটু বড় হয়ে যায়, যেই বড় হলো এটাই কাঠের এখানে দিয়ে দেওয়া হলো। তারপর দেখা গেলো জল ঢেলে দেওয়া হলো বা এরকম এমনি রাখা হলো, ঠান্ডা হয়ে গেলো। ঠান্ডা যেই হয়ে যাবে, এটা এরকম আছে, ঠান্ডা যেই হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে এরকম আটকে যাবে। বুঝে গেল? মানে লোহাটা কাটার পরে লোহাটা একদম পারফেক্ট সাইজে কাটা হয়, কিন্তু এরকম পারফেক্ট সাইজে কাটা হলে তো এই যে আটকাবে না, ঠিক আছে, আটকাচ্ছে না। তখন ওর জন্য এটাকে গরম করা হয়, ফলে এটা একটু বড় হয়ে যায়। যেই বড় হয়ে গেল সেই তখনই এই কাঠের চাকায় সেটা পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার পর ঠান্ডা হবে, এই যে পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়ার পর যে ঠান্ডা হবে সেটা আস্তে 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 এরকম আটকে যাবে। এইভাবে পড়ানো হয়। যার জন্য একটা ছবি দেখানো আছে যে কিভাবে পড়ানো হতো। এখন তার হয় বলা যাবে না, অ্যাকচুয়ালি হতো পাস্ট টেন্স হয়ে গেছে। এই যে এখানটাই এই দেখো, গরুর গাড়ির চাকা এটা কাঠের, আর এই যে পাশ দিয়ে একটা যদি দেখতে পাবো বর্ডার আছে, এটা হচ্ছে লোহার বেড, আর নিচে আগুন জ্বলছে। ঠিক আছে, মানে গরম করে এই যে পড়ানো হলো, তারপর এটা সরিয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাবে, যে সেটা আটকে যাবে একদম। এইভাবে হয়। আর 4 নম্বরে আছে কি, রেল লাইনের মাঝে কিছুটা ফাঁকা রাখা হয়। এই জিনিসটা যদি রেল লাইনের উপর দিয়ে হাঁটো, লক্ষ্য করে দেখবা, সরি সরি, যে রেল লাইন যখন থাকে, দেখা গেলো এরকম তো রেল লাইন, এরকম দুটো এরকম যখন রেল লাইনগুলো থাকে, লোহার যে লাইনটা, সেই লাইনের মাঝখানে এরকম একটু ফাঁকা রাখা হয়, যে মিনিমাম এইটুকুনি ফাঁকা রাখা হয়, এরকম থাকে এরকম। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বলে দিই, যখন গরম হয় আমাদের এখানে বলবে না, যখন মেন কথা গরম পড়ে তখন কি হয়, যে কোনো কঠিন পদার্থের প্রসারণ হবে, এবং লোহা বা ইস্পাত যেটা দিয়ে তৈরি করা হয় সেই ট্রেনের লাইনটা মেটাল তো, এবার ওটাও গরমকালে কী হয়, ওটারও টেম্পারেচার বাড়ে, খুব হাই টেম্পারেচার হয়, ফলে ওটাও কিন্তু বাড়বে। তো ওটা বাড়ার ফলে যদি দেখা গেলো ফাঁকা রাখলাম না, এরকম জয়েন্ট থাকলো, এবার রোদ্দুর হলো, গরম পড়লো, এও বাড়তে চাইছে এও বাড়তে চাইছে, এবার এই যে জয়েন্টটা এও বাড়তে চাইছে এও বাড়তে চাইছে, দুজন দুজনকে ঠেলবে, ঠেলার ফলে কিন্তু একটার উপর একটা এরকম উঠে যাবে। উঠে গেলে তো ঠিক আছে, এরপর যদি ট্রেন যায় তখন কী হবে? তখনই হবে এখন যেমন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ট্রেনের, ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ দেখো না, একটা লাইনের উপর একটা লাইন উঠে গেলে কি হয়, ট্রেনের চাকা কি আর ঠিকঠাক থাকে? তখন ব্যাস ট্রেন পাল্টি খাবে। তো এই কারণে কি হয়, মিনিমাম গ্যাপ রাখে, দেখা গেলো বেশি গ্যাপ রাখলে পরেও তো আবার সমস্যা না, মানে লাইন দিয়ে তো ট্রেন যেতেই পারবে না বেশি গ্যাপ রাখলে। সো কি হয়, যে একটা হিসাব করে, একটা সাইন্টিফিক্যালি একটা হিসাব করে ক্যালকুলেট করে এরকম একটা গ্যাপ রাখা হয়। এরকম গ্যাপ রাখার ফলে কি হয়, মানে ট্রেনের চাকাটার যা সাইজ আর কি, মানে গর্তে পড়ে না, এর ওপর দিয়েই চলে যায়। আর যখন গরমকাল হয় তখন কি হয়, দুজনাই প্রসারিত হয়, দুজনে প্রসারিত হতে হতে এরকম ঠেকে যায়। মানে একজনের ওপর যে একটা লাইন উঠে যাওয়া, বা একটা লাইনের উপর এই লাইনটা উঠে যাওয়া, এই উঠে যাওয়াটা হয় না, একের পর একটা ঠেকে যায় গরমকালে। আবার শীতকাল যখন হয় তখন কি ঠান্ডা পড়ে যায়, তখন আবার এরা নিজেদের আগের আয়তনে বা সংকুচিত হয়ে এরকম হয়ে যায়। মানে এরকম একটা ফাঁকার জন্য রাখা হয় রেল লাইনে, যাতে লাইনটা একটার উপরে আরেকটা লাইন না উঠে যায় এবং ট্রেন যাতে উল্টে কোনো দুর্ঘটনা না ঘটে, এর কারণে এটা করা হয়। তো এটা যদি না করা তো খুব বিপদ হতো। ওর জন্য আমি বলি যে আমাদের চারপাশে, আমাদের এনভায়রনমেন্টে, আমাদের পরিবেশে, সমাজে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে ফিজিক্স আছে, সব কিছুর মধ্যে ফিজিক্স আছেই আছে, শুধু দেখতে হবে, দৃষ্টিভঙ্গি থাকতে হবে ফিজিক্সটাকে দেখার জন্য। এর একটা আমি ছবি দিয়ে রেখেছি, ভিডিও দিয়ে রেখেছি, এই যে এই কত গ্যাপটা হচ্ছে একদম মিনিমাল একটা গ্যাপ, একদম সরু একটা গ্যাপ, হয়তো কেমন হবে, এই দুই দুই কর মতো হবে, হয়তো এখানে টিভিতে ছোট লাগছে, সেরকম দুই কর মতো হবে।
এই যে এখানটা গ্যাপ, তাহলে এই যে এখানটা একটা গ্যাপ, এখানটা একটা গ্যাপ, এই গ্যাপগুলো রাখা হয়। এবার যেই দেখা গেল গরমকাল পড়ে গেল, এই গ্যাপটা এরকম পুরো বন্ধ হয়ে গেল, বা শীতকালে হয়তো আরেকটু ফাঁকা হয়ে গেল, কিন্তু চাকা তো এত বড়, চাকার কোনো সমস্যা মানে ট্রেনের ওইটুকুনি গ্যাপ ওর জন্য রাখা হয়। গ্যাপটা যদি না থাকতো এই পাতটা এই পাতের ওপর এরকম উঠে যেত, ফলে কি লাইন বিচ্যুত হতে পারতো, ট্রেনের দুর্ঘটনা ঘটতে পারতো। ওকে, তো এই হলো যে প্রসারণ যে হচ্ছে কঠিন পদার্থের, সেই প্রসারণের উদাহরণ এবং দ্বিধাতক পাত কি কাজে ব্যবহার হয় সেটা, এই বিষয়ে এখন একটু পড়ে নিলাম। বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়ে গেল যে কঠিন পদার্থের প্রসারণ কিভাবে হয়, কেন হয়, এইরকম ব্যাপারগুলো। এবার আমরা যেটা ফ্যামিলিয়ার হবো যেগুলোর সাথে, সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণের ভাগ। কঠিন পদার্থ প্রসারণে তিনটে ভাগ হয় মেনলি। আমরা দেখো, আমরা সবসময় বলি যে কঠিনের কি থাকে, আকার আয়তন দুই থাকে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, উচ্চতা এবং আয়তন সবকটাই কিন্তু আছে। তো এইভাবেই যে প্রসারণটা হচ্ছে, যখন একটা কিছু প্রসারিত হয়, দেখা গেল এই যে এই রিমোটটা দেখা গেলো যদি প্রসারিত হয়, যদি তাপ দিই, প্রসারিত হবে, খুব ভালো কথা। এ কোন দিকে প্রসারিত হবে? এরকম লম্বায় প্রসারিত হতে পারে, এর লম্বা প্লাস এরকম ক্ষেত্র তোমার প্রস্থ, পুরো ক্ষেত্রফলে বৃদ্ধি হতে পারে। আবার লম্ব, প্রস্থ আর উচ্চতা, এই যে উচ্চতাটা বেদ, এইভাবেও কিন্তু প্রসারিত হতে পারে, তখন সেটাকে বলবো আয়তন প্রসারণ। তো ওর জন্যই কঠিনের প্রধান প্রসারণকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য মানে এই যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য প্রসারণ। একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় যখন প্রসারিত হবে তখন হচ্ছে ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ ক্ষেত্রফলের প্রসারণ ঘটছে। আর একটা হচ্ছে আয়তন প্রসারণ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেরই যখন প্রসারণ হবে তখন আয়তনের চেঞ্জ হবে, তখন সেটাকে বলবো আমরা আয়তন প্রসারণ। ওকে, তো দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য তো বললাম যে দৈর্ঘ্যের প্রসারণ হবে, ভালো কথা। এবার বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্কগুলো আমাদের পড়তে হবে। প্রথমে বলে দিই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করা হয় আলফা বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করা হয় বিটা বলে, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে চিহ্ন করা হয় কি গামা বলে। তো বলছে দেখো, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, ওকে, কোনো কঠিন পদার্থ আছে, আমি কি বলেছি, সংখ্যা এক লাইন করে পড়তে আর এক লাইন করে মনে করতে, ইমাজিন করতে, তাহলে পরে বোঝার সুবিধা হয়। তো বলছি প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, আচ্ছা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, ভালো কথা করলাম। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, এইখানটা টুইস্টটা ভালো করে পাবো, প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, মানে কি, দেখা গেল এর দৈর্ঘ্যটা হয়তো 10 সেন্টিমিটার, লেট সাপোজ ধরে নিচ্ছি। এবার প্রতি একক বলছে উষ্ণতা বৃদ্ধির জন্য, এবার এটা দেখা গেল 30 ডিগ্রি টেম্পারেচার এটা আছে, এবং এর দৈর্ঘ্য কত বললাম 10 সেন্টিমিটার। এবার দেখা গেল 30 থেকে 31 ডিগ্রি টেম্পারেচার আমি নিয়ে যাচ্ছি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হলো, তখন এর দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হলো আমরা মাপবো। তারপর প্রথমে স্কেল দিয়ে বললাম 10 সেন্টিমিটার, তারপর দেখা গেলো এটা মাপলাম 20 সেন্টিমিটার দাঁড়ালো, 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার হলো। এবার বলছে যে এইটাকে কিন্তু বলবো না, এই যে প্রসারণটা হলো সেটা প্রতি একক দৈর্ঘ্যে কতটা, মানে যদি 10 সেন্টিমিটারে, আমরা কি করি, ঐকিক নিয়মে ছোটবেলায় অঙ্ক করেছি ক্লাস 3-4, 10 সেন্টিমিটারে দেখা গেল প্রসারণ হলো আরো 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার হয়েছে পরে, অর্থাৎ কি 10 সেন্টিমিটার প্রসারণ হয়েছে, তাহলে 10 সেন্টিমিটার প্রসারণ হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারে কতটা প্রসারণ হয় 1 সেন্টিমিটার, তাই তো। 10 সেন্টিমিটার প্রথমে ছিল 10 সেন্টিমিটার, তারপরে যে আমরা তাপ দিলাম, হিট দিলাম উপরে, হিট যাচ্ছে, তখন এটা বড় হয়ে গেল কত, 20 সেন্টিমিটার হলো, অর্থাৎ 20 - 10 বাড়লো কতটা, প্রসারণ কতটা হলো 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার কোনো জিনিসকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, ফলে আরো 10 সেন্টিমিটার এ বৃদ্ধি পেল। তারপরে 1 সেন্টিমিটারে কত, প্রত্যেক একক দৈর্ঘ্য, অর্থাৎ 1 সেন্টিমিটার কতটা বৃদ্ধি পেল, 1 সেন্টিমিটার বৃদ্ধি পেল। এই যে যতটা বৃদ্ধি পেল 1 সেন্টিমিটার, এইটা হলো ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এইবার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আলফা ইকুয়াল টু L2 - L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 - T1। ঠিক আছে, তো বলছে এই যে ফর্মুলাটার সাথে এবার একটা সংজ্ঞাটা একটু আমি রিলেট করে দিই তোমাকে। বলছে প্রথমে দেখো প্রতি,
মার্ক দ্য ওয়ার্ড প্রতি। প্রতি যখনই থাকবে তখনই না ওটা মানে কি বলবো তলায় থাকে। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধিটা কিন্তু প্রতি হচ্ছে, মানে প্রতি উষ্ণতা বৃদ্ধি, তাই উষ্ণতা যতটা বৃদ্ধি হবে ওটা নিচেই থাকবে। T2 - T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। প্রথমে ছিল 30 ডিগ্রি, তারপর হলো 31 ডিগ্রি। 31 - 30 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। তাহলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যেই প্রতি থাকবে ওটা চলে যাবে তলায়, তলায়। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্য, আচ্ছা এখানে বলছে প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে দৈর্ঘ্যটাও তলায়, কারণ প্রতি বলছে। আচ্ছা দৈর্ঘ্যটাও দিলাম তলায় L1। L1 মানে কি, প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল, ওই যে বললাম না রিমোটে যে প্রথমে ছিল 10 সেন্টিমিটার, তো ওটা হলো যে 10 সেন্টিমিটার, ওটা তলায় যাবে প্রতি একক দৈর্ঘ্য। ওই পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, এবার কিন্তু আর প্রতি বলিনি, দেখো যে দৈর্ঘ্য প্রসারণ হয় বলেছে, যে প্রতি দৈর্ঘ্য প্রসারণ হয় বলিনি, যে দৈর্ঘ্য প্রসারণ হয়, অর্থাৎ দৈর্ঘ্যটা কতটা প্রসারণ হচ্ছে। প্রথমে ছিল কি বললাম রিমোটটাতে, তাহলে একটু ব্যাক করে নাও, পজ করে ভিডিওটা প্রিভিয়াসে করে নাও। দেখো প্রথমে বলেছিলাম যে 10, আর তারপরে হলো 20, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হচ্ছে 20 - 10, তাই তো। প্রাক্তন এবং মানে প্রাথমিক দৈর্ঘ্য এবং অন্তিম দৈর্ঘ্যের পার্থক্য, ডিফারেন্স, এটা কিন্তু প্রতিলেখা নেই, ওর জন্য এটা ওপরে চলে যাবে। এইটাই হলো এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আলফা মানে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো আমি হিসাব করেছিলাম 1 বেরিয়েছিল, দেখি তো এখানে 1 বেরোয় নাকি। আচ্ছা L2 - L1 কত, প্রথমে পরে 20 হলো, প্রথমে 10 ছিল, তার মানে 10 উপরে গেল 10। আর আচ্ছা হ্যাঁ, নিচে L1 কত, প্রাথমিক দৈর্ঘ্য আমি কত বলেছিলাম, প্রাথমিক দৈর্ঘ্য বলেছিলাম 10, তাই তো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল প্রথমে, নিচে 10 লিখলাম। আর T2 - T1 কি বললাম আমি, 30 ডিগ্রি থেকে আমি কি করলাম 31 ডিগ্রি টেম্পারেচার বাড়লাম, মানে 1, তাহলে উপরে হলো 10, নিচে হলো 10, 10 10 কাটা 1, আলফার মান 1। তাহলে আমি মুখে মুখে যে ক্যালকুলেশনটা করেছিলাম রিমোটটাকে নিয়ে, সেটা আমি ঠিক করেছিলাম। তো এইভাবেই ক্যালকুলেশনটা করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেমন এখন বলছি, যেটুকু বললাম একটুখানির জন্য ভুলে যাও, দিয়ে আবার প্রথম থেকে দেখো, মানে এখন যেটা বলছি শোনো। দেখা গেলো এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঠিক আছে। এইবার আমি এটাকে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে টেম্পারেচারে উত্তপ্ত করলাম, ঠিক আছে। মুখে আমরা অঙ্ক মুখে মুখেই করা শিখে যাবো, একটু ভালো করে কথাটা শোনো। এটা হচ্ছে যে কত বলবো, 10 সেন্টিমিটার বলি, আচ্ছা 10 সেন্টিমিটার আমরা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করলাম। আর এটা হলো 10 সেন্টিমিটার থেকে এটা 10 সেন্টিমিটার থেকে এটা 30 সেন্টিমিটারে দৈর্ঘ্য প্রসারণ হলো, মানে দৈর্ঘ্যটা হলো পরে। তাহলে আমাদের প্রসারণ কতটা হলো, শুধু প্রসারণ 30 সেন্টিমিটার পরে হলো, আগে ছিল 10 সেন্টিমিটার, মানে প্রসারণ হলো 20 সেন্টিমিটার, ওকে। আর টেম্পারেচার ডিফারেন্স কি হলো, বললাম 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, তাহলে টেম্পারেচার ডিফারেন্স 5 হলো। আর প্রাথমিক দৈর্ঘ্য কি, প্রাথমিক দৈর্ঘ্য বললাম 10, তাহলে 30 দৈর্ঘ্য প্রসারণ হয়ে 30 হয়েছিল, প্রাথমিক ছিল 10, 30 - 10 হচ্ছে 20। আর প্রাথমিক দৈর্ঘ্যটা তলায় যায়, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল 10, তাহলে এখানে 20 এখানে 10। আর T2 - T1 কত, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বলেছি, তাহলে 5, তাহলে এখানে হলো 20, এখানে হলো 10, এখানে হলো 5, তাহলে 5 10 এখানে 50, উপরে 20, মানে 20/50, 2/5। তাহলে আলফার মান কত বেরোলো, 2/5। মুখে মুখে হয়ে গেল। মুখে মুখে যদি না হয়, অসুবিধা হয়, আমি মুখে বললাম, তোমরা খাতায় আমার কথাটা শোনো আর করতে থাকো, দেখো এরকমই হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এটা যতটা সময় দিলাম, ক্ষেত্র এবং আয়তন অতটা সময় দেবো না। সেম টু সেম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফল, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হচ্ছে যে তলায় প্রতি। আচ্ছা কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফলটা কি প্রতি, মানে তলায়, তাকে ওই পদার্থের যে যে ক্ষেত্র প্রসারণ হয়, এই যে ক্ষেত্রফল প্রসারণ A2 - A1, তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। সেম টু সেম, মানে ওটাতে কি দৈর্ঘ্য নিয়ে কথা বলছিলাম, এটা ক্ষেত্র, দেখো একদম সংজ্ঞা সেম, এখানে প্রতি 1 ডিগ্রি পুরোপুরি সেম, শুধু এই যে ক্ষেত্রফল এই জায়গাটায় আছে, দৈর্ঘ্য কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, দৈর্ঘ্য আর এই যে দৈর্ঘ্য প্রসারণ, এইগুলো ব্যাপার। একটা ক্ষেত্র প্রসারণ হচ্ছে, একটা দৈর্ঘ্য প্রসারণ, সেম টু সেম আয়তনের ক্ষেত্রে একটা আয়তন প্রসারণ হচ্ছে, একদম সেম লেখা, সেম ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, শুধুমাত্র আয়তনের জায়গায় আয়তন হবে, এই হলো ব্যাপার। তাহলে প্রতিতে ওই যে তলায় যাবে, একক প্রতি এককে মাপতে হয়, এবং কিভাবে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে, এগুলো আমরা দেখলাম। এখানে এইটুকুনি আছে, আলফা বিটা গামা কি বললাম, তিনটে হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে যে তোমার এই দেখো বিটা, আর হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি গামা, এই যে গামা। আর দৈর্ঘ্যকে লেখা হয় এল দিয়ে, আর তোমার ক্ষেত্রকে লেখা হয় এ দিয়ে, আর আয়তনকে লেখা হয় ভি দিয়ে, এই হলো ব্যাপার। এবার এই যে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখলাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখলাম, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখলাম, এগুলোর মধ্যে একটা
একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সেই রিলেশনটা পরীক্ষায় আসে, মানে আমি গ্যারান্টি দিচ্ছি, এটা আসবেই, প্রত্যেক বছর আসে। তো সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। এই যে এই হলো সেই রিপ্রেজেন্টেশনটা, সেই রিলেশনশিপটা। আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু বিটা বাই টু মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই টু ইকুয়াল টু গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই থ্রি। আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। একদম মুখস্থ ঝরঝর করে ফেলতে হবে। ওকে, আর আছে তলায় একটা চার্ট আছে, হ্যাঁ। আচ্ছা, উপরে আগে বলে দিই, এটা হচ্ছে একক। কিসের একক? এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বললাম, তাই তো? হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বললাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বললাম এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বললাম। এইগুলোর একক হচ্ছে এইটা, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কে ইনভার্স, আর ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। সরি, তাই হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে একক। হয় হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, নাই হবে কেলভিন ইনভার্স, নাই হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবার আমাকে কি বলতে পারবা যে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এগুলো কিসের একক? আমরা কিন্তু গ্যাসের চ্যাপ্টারে পড়ে এসেছি এই এককগুলো। এইগুলো হচ্ছে উষ্ণতার একক। উষ্ণতা মাপার জন্য এই এককগুলো ব্যবহার করা হয়। এবার দেখো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে একটু যাই আমরা, এটা দিয়ে দেখি, একটা যে কোনো দিয়ে দেখলেই হবে। উপরে কি আছে? আয়তন, v2 মাইনাস v1 মানে আয়তনকে রিপ্রেজেন্ট করছে। নিচে কি আছে? আয়তনকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কি করছে? টেম্পারেচারকে রিপ্রেজেন্টেশন করছে, তাই তো? তাহলে আয়তনের গুণক আর আয়তনের গুণক কিন্তু কেটে যাচ্ছে, উপরে আছে নিচে আছে। কিন্তু দেখো নিচে যে এটা আছে, যে টেম্পারেচারের যে গুণকটা আছে সেটা কিন্তু, যে এককটা আছে সেটা কিন্তু কারোর সাথে কাটছে না। তার মানে কি? একক আয়তন একক কেটে যাচ্ছে, উষ্ণতার একক কাটছে না, তাই এটা উষ্ণতার একক নিচে থাকছে। ওর জন্য বলছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক সেম ভাবে যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখি, একই তো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এখানেও ক্ষেত্রফলের একক, আর এই যে নিচে a1 আছে এটাও ক্ষেত্রফলের একক, কেটে গেল। তলায় কি পড়ে থাকলো? তলায় থাকলো উষ্ণতার একক। ঠিক সেম একই ক্ষেত্রে এটাতেও পড়ে থাকবে তলায় উষ্ণতার একক। তাই তলায় থাকলে কি হয়? ইনভার্স উপরে -1 হয়ে যায়। ওর জন্য ঠিক তলায় থাকলে ওর জন্য এখানে উষ্ণতার এককে উপরে -1 থাকছে। তাই কি হয়? প্রসারণ গুণাঙ্কের যে এককগুলো হয় সেটা হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা কেলভিন ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হিসাবে লেখা হয়। এখানে অথবা তো কমা দিয়েছি, তাই আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। তো এগুলো হচ্ছে টেম্পারেচার একক, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। কিন্তু যেহেতু ওটা তলায় থাকে তাই এগুলো -1 হয়ে যায় উপরে, মানে টু দি পাওয়ার -1। এগুলো ব্যাপার, প্রসারণ গুণাঙ্ক হলো। এবার একদম 3-4টে স্লাইড আগে আমি কি বলেছিলাম যে কঠিনের প্রসারণ গুণাঙ্ক, কঠিন প্রসারণ যতটা না হয় তার থেকে বেশি তরল হয় এবং তার থেকেও বেশি গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়। কিন্তু এটাও সাথে বলেছিলাম যে সব কঠিন পদার্থের প্রসারণ কিন্তু সমান না। তার একটা এক্সাম্পল কি? দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতের যে দুটো ধাতু থাকে ওপরে এবং নিচে, তার কিন্তু প্রসারণ সমান না, একটার বেশি একটার কম। ঠিক এখানে এই চারটাতে আমরা সেটাই দেখব, কার প্রসারণ ক্ষমতা বেশি এবং কার প্রসারণ ক্ষমতা কম। বা বলতে পারো কার ঠিক প্রসারণ ক্ষমতা যেমন বেশি কম হবে, স্বাভাবিকভাবেই প্রসারণ গুণাঙ্কও কম বেশি হবে। তো এই চারটা এখানে এটাই লেখা আছে। দেখো পিতলের থেকে জার্মান সিলভার কিন্তু কম প্রসারণ হবে, হ্যাঁ, কারণ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। আচ্ছা, তামা আরো কম, লোহার আরো কম, তার থেকেও কম ইস্পাত, তার থেকেও কম ইনভার্ট, তার থেকেও কম অ্যালুমিনিয়াম। তাহলে যদি আমি একটা প্রশ্ন ধরি, মানে এরকম কঠিন প্রশ্ন আসবে না পরীক্ষায়, তাও আমি বলছি যে একটা দ্বিধাতব পাত আছে, এই যে দ্বিধাতব পাত, আমরা এটাকে এইভাবে রাখবো ঘরের ছাদে। এবার আগুন জ্বাললে পরে এটাকে কি করতে হবে? উপর দিকে ঠেকতে হবে, এটাকে উপর দিকে ঠেকতে হবে। এবার যে এই যে উপর দিকে ঠেকতে হবে, তার জন্য আমরা তোমাকে দুটো ধাতু দিলাম, কি দিলাম? তামা দিলাম আর পিতল দিলাম। এবার তুমি বলো তুমি এই সাইডে কোনটা লাগাবে, এই সাইডে কোনটা লাগাবে? কমেন্টে করে জানাও, তারপর আমার উত্তরটার জন্য দাও। তাহলে আমাদের এই সাইডে একটা ধাতু লাগাতে হবে, এই সাইডে একটা ধাতু লাগাতে হবে। কি কি দিলাম? পিতল দিলাম আর তামা দিলাম। এইবার আমি জানি কি ওপরে আছে কানেক্টিং ওয়্যার, আমাকে এরকম ভাবে ঠেকাতে হবে, অর্থাৎ ওপরে তুলতে হবে। ওপরে তোলা মানে আমাদের নিচেরটাকে কঠিনের তাপের স্পর্শে আনলে নিচেরটা যেন বেশি বড় হয়, বেশি প্রসারণ হয়। পিতল আর তামার মধ্যে কোনটা বেশি প্রসারণ? দেখো পিতল, পিতলের বেশি প্রসারণ। সুতরাং যদি আমরা নিচে পিতলটা রাখি আর যদি তাপ দিই, তাহলে পরে পিতলের প্রসারণ হয়, পিতল কিন্তু তামাকে এরকম ভাবে বেঁকিয়ে দেবে, দিয়ে বেঁকে গিয়ে কানেক্টিং ওয়্যারে ঠেকবে। অর্থাৎ কি? তলার দিকে পিতলটা দিতে হবে। এই হলো এটা, মানে কি এটা বলতে পারো একটা যে পড়ালাম
তার একটা প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন আর কি, আসবে না পরীক্ষায়, জাস্ট আমি এমনি বললাম। তো এটা হলো তার চার্ট। এই মানগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু একটা বেসিক নলেজ থাকা উচিত যে কার থেকে কার প্রসারণ গুণাঙ্ক বেশি এবং কম। যেমন এক্ষুনি আমি যেমন বললাম তামা আর পিতলের মধ্যে কার প্রসারণ ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম, গুণাঙ্ক কম। ঠিক এরকম লোহা, তামা, পিতল, কার মধ্যে কোনটার মধ্যে কোনটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, কোনটা কম, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এরপরে আছে যেটা আয়তন প্রসারণ, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক চলে আসছে, এটা পড়বো নেক্সট ভিডিওতে। তো আজকে আমরা বললাম যে তাপ প্রয়োগে যে কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ সেটা জানলাম, প্রত্যেকটা কঠিন পদার্থের প্রসারণ যে ভিন্ন সেটা জানলাম, কঠিন প্রসারণ গুণাঙ্কগুলো জানলাম দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের। আর এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যে ইউজ, বেসিক যে আমাদের দৈনন্দিন ডেইলি লাইফে যে ইউজগুলো হয় বা যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা নিশ্চয়ই আছে, এক্সিস্ট করে, এমনি এমনি বইয়ে লেখা নেই, আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা এক্সিস্ট করতে পারছি, আমরা ইমাজিন করতে পারছি, সেটা সম্বন্ধে দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যে কঠিন পদার্থ নিয়ে। পরের ভিডিওতে তরল এবং গ্যাসীয় পদার্থের যে প্রসারণ সেটা সম্বন্ধে আমরা বলবো। তো ব্যাস আজকে থাকলো এই পর্যন্ত, এটা লেকচার 1, তাপের ধর্মসমূহর যে কঠিন পদার্থের ধর্মসমূহ, এটা লেকচার 1 থাকলো। প্রত্যেকটা স্লাইড হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।